এই ভিডিওটা একবার ভালো করে খেয়াল করুন। এখানে দুইজন মানুষের মধ্যে টুকটাক কথা কাটাকাটি হচ্ছে, কিন্তু এ কি, হঠাৎ করে সামনের ব্যক্তিটা অন্য একজন ব্যক্তিকে ধাক্কা দিতেই তিনি মাটিতে লুটিয়ে পড়ে, আর তারপরেই পাশে দাঁড়িয়ে থাকা এই আন্টিও মাটিতে একইভাবে শুয়ে পড়ে। এবার এই ভিডিওটা দেখুন। এখানেও দুইজন মহিলা ঝগড়া করছে, কিন্তু হঠাৎ করেই একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার পরে দুইজন ইচ্ছা করেই মাটিতে শুয়ে পড়ে। এটা আসলে কোনো সাধারণ ঘটনা না, কারণ বর্তমানে চীনের অলিতে গলিতে এ ধরনের ঘটনা হরহামেশাই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ঘটনার পেছনে আসলে কারণটা কি? করোনার মতো তাহলে আরেকটা মহামারী কি এখন পুরো চীন জুড়ে ছড়িয়ে পড়ছে? এর উত্তর হলো হ্যাঁ, তবে এটা কিন্তু এবার চীনের কোনো ল্যাব থেকে ছড়ায়নি, বরং ছড়িয়েছে চীনের পার্লামেন্ট থেকে। এটা এমন একটা ভাইরাস যা পুরো চীন জুড়ে ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে থাকা মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। এখন এটা জানা যাক আসলে এই মানুষগুলো এমনটা কেন করছে। এর কারণ হলো, চীনে এই ধরনের কাজের জন্য জনগণকে প্রায় লাখ লাখ টাকা দেয়া হচ্ছে। কিভাবে, একটু পরেই বলছি, এই ভিডিওটা দেখুন। এখানে এই মহিলা জেনে বুঝেই সাদা গাড়িটার সামনে গিয়ে পড়ে যাওয়ার নাটক করছে, আর সে বারবার এই একই কাজ করছে, সেটা ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে। এমন অনেক ভিডিওই আপনি চীনের বিভিন্ন রাস্তায় অহরহ দেখতে পাবেন। তো এবার আপনার সেই প্রশ্নের উত্তর দেয়া যাক, চীনে আসলে এই ধরনের কাজের জন্য কেন লাখ লাখ টাকা দেয়া হচ্ছে। এই ঘটনার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩৭ বছর আগে। মূলত ১৯৮৬ সালে চীন তাদের নতুন বানানো সংবিধানে জার্মানি থেকে অনুপ্রাণিত হয়ে একটা আইন জারি করে। মূলত এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে আঘাত করে, তাহলে সেই ব্যক্তিকে আঘাত পাওয়া ব্যক্তির মেডিকেল খরচ এবং ক্ষতিপূরণ দিতে হবে। আবার অন্যদিকে জার্মানিতে সফলভাবে এই আইন এখনো প্রয়োগ চলছে। কিন্তু তাহলে সেই একই আইনে চীনে কেন এত দুষ্ট লোকের জন্ম হলো, সেটা একটু পরেই জানতে পারবেন। আগে চলুন দেখে আসি এই আইন প্রয়োগে চীনে আসলে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে। এই আইন প্রয়োগের পরেই চীনের অপরাধীরা সাজা না পেয়ে বরং অপরাধের শিকার হওয়া মানুষেরাই সাজা পেতে শুরু করে। এর কিছু উদাহরণ দেখি চলুন। এখানে এই ব্যক্তি গাড়িতে বারবার ইচ্ছা করেই ধাক্কা খাচ্ছে। এই ব্যক্তির নাম হলো সু। তিনি দিনে প্রায় 5 বার করে গাড়ির সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাওয়ার অভিনয় করেন, আর এটাই তার প্রফেশনাল লাইফ। এবার এনাকে দেখুন, এই মহাশয়ও একই কাজ করছে, তবে এই ভাইটা শুধুমাত্র দামি গাড়ির সামনে গিয়েই লুটিয়ে পড়েন, যাতে করে তিনি সেই গাড়ির মালিকের কাছ থেকে অনেক বেশি টাকা আদায় করতে পারেন। যদিও চীনে এমন ঘটনা অল্প স্বল্পভাবে অনেক আগে থেকেই হয়ে আসছিল, কিন্তু ২০০৬ সালের দিকে একটা কুখ্যাত মামলার পর এটা পুরো চীন জুড়ে রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এর পেছনের কারণ ছিল চীনের আদালতের এক বিশাল বড় ভুল। আসলে এটা ছিল ২০ নভেম্বর ২০০৬-এর ঘটনা। একটা বাস থেকে নামার সময় সু নামক এক মহিলা পা পিছলে নিচে পড়ে যায়। সেই সময় পেং ইউ নামক একজন ব্যক্তি সুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে নিজের পকেট থেকে ৫০,০০০ টাকা খরচ করে সুকে হাসপাতালেও ভর্তি করে, কিন্তু সুয়ের 2 পাই ভেঙে যায়। আর এই পুরো ঘটনার জন্য সু ইউকে দায়ী করে, এবং চীনের আইন অনুযায়ী তিনি ইউ এর কাছে সমস্ত চিকিৎসা ব্যয়ের জন্য ক্ষতিপূরণ চাইতে শুরু করে, কারণ সু বুঝে যায় ইউ এর কাছ থেকে তিনি টাকা নিতে পারলে সারা জীবন তিনি বসেই খেতে পারবেন। তারপর এই মামলা নানজিং এর আদালতে যায়। তখন এই মামলার জন্য পুরো এই ঘটনার প্রত্যক্ষদর্শী চেন এরচুনকে আদালতে ডাকা হয়, যিনি দুর্ঘটনার সময় সেখানে দাঁড়িয়েছিলেন। তখন তিনি আদালতে বলেন যে ইউ সম্পূর্ণ নির্দোষ, বরং সে সুকেই সাহায্য করতে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও আদালত ইউকেই শাস্তি দেন এবং সুকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন। এর কারণ হলো, আদালতের মতে ইউ ১১৯ ধারা লঙ্ঘন করেছে, তাই ক্ষতিপূরণ হিসেবে তাকে এটাই দিতে হবে। এই মামলা তখন পুরো চীন জুড়ে ভাইরাল হয়ে যায়, আর এতে করে চীনের জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের আইন সম্পর্কে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগার সম্ভাবনা দেখা দেয়, তাই দেশের কিছু জনসংখ্যা এই ঘটনায় বেশ ভয়ও পেয়ে যাচ্ছিল। কিন্তু অন্যদিকে দেশে কিছু দুষ্ট লোক ছিল যারা বেশ সুবিধাবাদী, এক কথায় বলতে গেলে প্রতারক। তাদের কাছে এটা ছিল টাকা আয়ের খুব সহজ উপায়। যে কোনো একটা গাড়ির সামনে গিয়ে পড়ে যাও বা ছোটখাটো লড়াইয়ের মাঝখানে মাটিতে লুটিয়ে পড়ো আর টাকা কামাও, এটাই যেন তাদের রীতি হয়ে উঠতে শুরু করে। চীনের প্রতারণা মামলার এই গ্রাফটা দেখলে বোঝা যায় সেখানে প্রতি বছর প্রতারণা মামলার সংখ্যা কি হারে বাড়ছে। সেই সাথে এর কারণে দিন দিন চীন থেকে মানবতা যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই সাথে সাথে মানুষের আতঙ্কও বাড়ছিল, কারণ মানুষজন ভাবতে শুরু করেছিল তারা যদি কোনোভাবে অভাবী কাউকে সাহায্য করে তাহলে আগামীকালই তারা তাদের এই আইনে ফাঁসিয়ে দেবে। চীনে এমন অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অভাবী বা বৃদ্ধ মানুষ রাস্তা পার হওয়ার সময় এভাবে নিচে পড়ে যাচ্ছে, আর মানুষ এবং গাড়ি তাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেউ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না। এই দৃশ্য দেখা আসলে খুবই কষ্টকর। তো এবার চলুন চীনের সেই দ্বিতীয় ভুলের দিকে তাকানো যাক, যার কারণে এই আইন জার্মানিতে সফল হলেও চীনে বিপর্যয় নিয়ে এসেছে। মূলত এই আইন বর্তমানে চীনে যেভাবে প্রয়োগ করা হচ্ছে তাতে একজন আরেকজনকে হত্যা করাও সহজ হয়ে উঠছে। হ্যাঁ, আইনের ফাঁক থাকার পরেও খুন করে তারা খুনের মামলায় ধরা পড়ে,
ইচ্ছে করেই। আসুন কিছু বাস্তব জীবনের ঘটনা এটা থেকে বোঝা যাক। 2015 সালের এপ্রিলে চীনে একটা BMW গাড়ি দুর্ঘটনাক্রমে 2 বছরের একটা মেয়েকে ধাক্কা দেয়। আর গাড়ির মালিক যখন দেখলেন যে শিশুটা বেঁচে আছে, তিনি তখনই গাড়িটা পেছনে নিয়ে চালককে বললেন শিশুটাকে মেরে ফেলতে। এমন আরও একটা ঘটনা দেখা যায়। জিয়াও চ্যাং নামক এক ব্যক্তি ভুলবশত একটা 64 বছর বয়সী মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, কিন্তু মহিলাটা বেঁচে আছে দেখার সঙ্গে সঙ্গেই গাড়িটা রিভার্সে নিয়ে তিনি ধাক্কা মেরে মহিলাটার মাথা পিষে ফেলে। আসলে দুর্ভাগ্যবশত চীনের প্রত্যেকটা শহরেই এই ধরনের ঘটনা খুব সাধারণ হয়ে উঠেছে, আর এর পেছনে একটাই কারণ দায়ী, আর তা হলো চীনের আইন ব্যবস্থা কখনো দুর্ঘটনার জন্য হত্যার চাইতেও বেশি কঠোর শাস্তি দেয়। তাই চীনে গাড়ি চালকরা ইচ্ছা করেই মানুষদেরকে হত্যা করার জন্য বেশ পরিচিত, কারণ তারা যদি কাউকে হত্যা না করে শুধুমাত্র দুর্ঘটনাক্রমে আহত করে তাহলে তাদেরকে বেশি জরিমানা গুনতে হবে। জিয়াও নামের এই ব্যক্তির উদাহরণই দেয়া যাক। 64 বছর বয়সী এক মহিলার উপর দিয়ে গাড়ি চালানোর দায়ে সে মিথ্যা বিবৃতি দেয় যে তিনি ভেবেছিলেন তিনি একটা আবর্জনার স্তূপের উপর দিয়ে চালিয়ে গিয়েছেন, যার কারণে জিয়াও হত্যার অভিযোগ থেকে খালাস পান। সাথে তাকে মাত্র $70,000 ফাইন দেয়া হয়। তার উপর তাকে 3 বছরের কারাদণ্ডও দেয়া হয়। এটাও হয়তো কোনো ছোট শাস্তি না, কিন্তু জিয়াও যদি সেই মহিলাটাকে হাসপাতালে নিয়ে যেতেন তাহলে আইন অনুযায়ী জিয়াওকে সেই মহিলার আজীবন ক্ষতিপূরণ দিতে হতো। অনেক সময় এই ক্ষতিপূরণের অঙ্ক চীনের হিসাবে 30 কোটিরও বেশি ছাড়িয়ে যায়। আর এ কারণেই এমন অনেক ঘটনা বারবার ঘটছে পুরো চীন জুড়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেকেই ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে দুর্ঘটনায় আক্রান্ত মানুষকে হত্যা করা জরিমানা কমানোর একটা ভালো বিকল্প। চীনের আইনি বিচার ব্যবস্থায় একটা বড় ধরনের ত্রুটি আছে। মূলত তাদের আইন অনুসারে কোনো মামলা 20 দিনের মধ্যেই শেষ করতে হবে, আর সে কারণেই তাড়াহুড়ো করে মামলা শেষ করে দেওয়ার জন্য একটা যেমন তেমন তদন্ত করা হয়। আর এত অল্প সময়ে তদন্তের জন্য বেশিরভাগ সময় নিরীহরাই দায়ী হয়। আমরা যেমন সুকে দেখেছি, সে নিচে পড়ে গেলে ইউ তাকে সাহায্য করেছিল। প্রত্যক্ষদর্শীরাও বলেছিল যে এটাই সত্যি, কিন্তু তবুও ইউকেই শাস্তি দেওয়া হয়েছিল। তো এসব ক্ষেত্রে প্রতারকরা যদি দোষী প্রমাণিত হয় তবে অবশ্যই তাদের কঠোর শাস্তি হওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত চীনে তা হয় না। যেমন নিউ ইয়র্ক টাইমসকে চীনের একজন প্রতারক ইন্টারভিউ দিয়েছিল। সে প্রায় তার 3 হুইলার নিয়ে একটা ট্রাকের সামনে যায়, তারপর সে একটা মিথ্যে অ্যাক্সিডেন্টের অভিনয় করে। যদিও একবার পুলিশ তাকে ধরেছিল, তবে মাত্র $3,000 জরিমানা করেই তাকে ছেড়ে দেয়া হয়। তিনি নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেছিলেন এই জরিমানা নিয়ে তিনি মোটেও চিন্তা করেন না, কারণ এই কেলেঙ্কারি করেই মাত্র 10 দিনে এর চাইতেও অনেক বেশি টাকা উপার্জন করেন তিনি। আর এসব কারণেই চীনে এ ধরনের প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক করোনা মহামারীর মতো করে।